মাহমুদুল্লাহ রিয়াদের আরও একটা অর্জন, আরও একটা হাফ সেঞ্চুরি, এবং এই অর্জনের পরে সেই চেনা সেলিব্রেশন, ওপরের দিকে ইশারা করে রিয়াদের সেই সাইলেন্ট সেলিব্রেশন, সাইলেন্ট কিলারের সাইলেন্ট সেলিব্রেশন। এবং এই সেলিব্রেশনের মাধ্যমে তিনি হয়তো এটাই বোঝাতে চেয়েছেন তার সকল ভরসা সৃষ্টিকর্তার উপরে, এবং এই বার্তাটাই রিয়াদ হয়তো দিতে চেয়েছেন যে সৃষ্টিকর্তাই উত্তম পরিকল্পনাকারী। সব কিছুর জবাব তিনি ব্যাট হাতে দিয়ে বারংবার এই সৃষ্টিকর্তার দিকে ইশারা করছেন। এই একই সেলিব্রেশন মাহমুদুল্লাহ রিয়াদ গত ভারত বিশ্বকাপে সেঞ্চুরি করার পরেও করেছিলেন। মুখে কোনো কথা বলেননি, ব্যাট হাতেই সকল কথার জবাব দিয়েছেন। এবং এই রিয়াদের খেলা এই সিরিজে কেমন গেছে, কেমন লেগেছে, এই সংক্রান্ত আলোচনায় আজকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-20 ম্যাচের শেষে গণমাধ্যমে আলোচনা করেছেন। এবং মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতে গিয়ে নাজমুল হাসান পাপন ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন রিয়াদের খেলা, এই সিরিজে কার কার খেলা ভালো লেগেছে তাদের তালিকা যখন তিনি করতে গেছেন প্রথম দিকে মাহমুদুল্লাহ রিয়াদের নাম বলেছেন। রিয়াদের খেলা আজকে তার খুব ভালো লেগেছে সেটাও তিনি জানিয়েছেন, এবং ভালো লাগার মতোই খেলা ছিল। আজকে যখন জিম্বাবুয়ে দ্রুতই বাংলাদেশের কয়েকটা উইকেট ফেলে দেয় এবং এরপরে মাহমুদুল্লাহ রিয়াদকে ক্রিজে পাঠানো হয় সাকিব আল হাসানের আগে প্রমোশন দিয়ে। সাধারণত তিনি ফিনিশ করে থাকেন, কিন্তু আজকে সাকিবের আগে পাঠানো হয়েছে বিপদ সামাল দেওয়ার জন্য। সেই কাজটা রিয়াদ দারুণভাবে করেছেন এবং একটা 50 করেছেন। 44 বলে 54 রানের ইনিংস খেলে বাংলাদেশকে সম্মানজনক একটা স্কোর এনে দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত যদিও বাংলাদেশ ম্যাচটা হেরেছে, তবে রিয়াদের পারফরমেন্স দাগ কেটে গেছে। একই সাথে আজকের দিনে বাংলাদেশের অন্যান্য কয়েকজনের খেলা ছিল যেটা নজরে পড়ার মতো, সেই প্রসঙ্গে পরে আসবো। এবার শুরুটা যেটা করেছিলাম, মাহমুদুল্লাহ রিয়াদের খেলা বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের ভালো লেগেছে, এই সংক্রান্ত আলোচনাগুলো তিনি করেছেন। এবং আজকে ম্যাচের পরে বাংলাদেশের কোচ, ক্যাপ্টেন, ম্যানেজমেন্টের সাথে বোর্ড সভাপতি একটা ভালো সময়, লম্বা সময় আলোচনা করেছেন। সেই আলোচনার বিষয়বস্তু কী ছিল, এই প্রশ্ন যখন তাকে জিজ্ঞেস করা হয় গণমাধ্যমের সামনে, তিনি বলেছেন যে আজকালের মধ্যেই খুব সম্ভবত আগামীকাল বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে, এবং সেই স্কোয়াডে কারা থাকছেন, কারা খেলবেন, সেই সংক্রান্ত আলোচনায় ম্যানেজমেন্ট, কোচ এবং ক্যাপ্টেনের সাথে করেছেন বোর্ড সভাপতি। এবং মোটামুটি দর্শক, আপনাদের আমাদের সকলেরই এই নিশ্চয়তা, এই ধারণা হয়ে গেছে যে বিশ্বকাপে যারা যাচ্ছেন তাদের মধ্যে 13-14টা নাম মোটামুটি নিশ্চিতই বলা যায়। দু একটা জায়গা নিয়ে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে, এক্সট্রা স্পিনার যাবে না এক্সট্রা পেসার যাবে, সেই জায়গা নিয়েই কিছু শঙ্কার জায়গা রয়েছে। এবং শঙ্কা আরও একটা তৈরি হয়েছে, তাসকিন আহমেদ চতুর্থ টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে জানা গেছে ফিল্ডিং করার সময় তিনি তার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন, মাংসপেশিতে টান লেগেছে। তো সেই ইনজুরি কী অবস্থা সেটা আগামীকাল সকালে স্ক্যান রিপোর্ট থেকে দেখা যাবে যে তাসকিনের ভাগ্যে কী আছে, আরও একবার তিনি বিশ্বকাপ খেলা মিস করবেন কি না। যদি তাই হয় তাহলে আসলে তাকে দুর্ভাগাই বলতে হয়। এবং তাসকিনকে নিয়ে কি ব্যবস্থা বাংলাদেশ নেবে, তাসকিন যদি খেলতে পারেন তাহলে কেমন হবে, কয়দিনের বিশ্রাম দেওয়া হবে এবং কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে সে সম্পর্কে বোর্ড সভাপতি বলেছেন যে যেই পরামর্শ দেওয়া হবে ডাক্তারদের কাছ থেকে, ইভেন প্রয়োজনে তারা আমেরিকার ডাক্তারদের সাথে কনসাল্ট করবেন, সব কিছু আমলে নিয়েই বেস্ট পসিবল সলিউশনটাই তারা নেবেন। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন। এবারে যেই প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলাম যে কয়েকজন প্লেয়ারের খেলা ভালো লেগেছে, তাদের মধ্যে রিয়াদ অন্যতম। আরও একজনের কথা বলেছেন তানজিদ হাসান তামিম, জাকির আলী, অনেকের নাম নাজমুল হাসান পাপন উল্লেখ করেছেন। এবার এই কয়েকজনের নামের পরে কাদের খেলা ভালো লাগেনি, এই সিরিজে কারা খুব একটা নাম মতো তাদের প্রত্যাশা মতো পারফরমেন্স দেখাতে পারেনি, সেই জায়গাতে বোর্ড সভাপতি 3 জনের নাম বলেছেন, এবং 3 জনই বলা যায় ফ্যান ফেভারিট, নাজমুল হাসান শান্ত, সৌম্য সরকার এবং লিটন কুমার দাস। এবং ঠিক যেমনটা বোর্ড সভাপতি বলেছেন, হয়তো দর্শক আপনারাও একমত হবেন যে এই 3 জন ক্রিকেটার নিজেদের সামর্থ্য অনুযায়ী এবং দর্শকদের আপনাদের প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স দেখাতে পারেননি। লিটন দাসের কথা যদি বলা হয়, প্রথম 3 ম্যাচে তিনি খেলেছেন, 36 রান করেছেন, তবে মাত্র
83 স্ট্রাইক রেটে তিনি আউট অফ টাচ ছিলেন। ব্যাটিংয়ের ক্ষেত্রে অনেক সময় নিচ্ছিলেন, তার ছন্দ খুঁজে পেতে সংগ্রাম করতে হচ্ছিল, যে কারণে আসলে চতুর্থ এবং পঞ্চম টি-20তে লিটনকে বিশ্রাম দেওয়া হয়। সেই বিশ্রামের সুযোগে খেলানো হয় সৌম্য সরকারকে, এবং প্রথম সুযোগে সৌম্য সরকার মোটামুটি বাজিমাত করে দেন, 41 রান করে ফেলেন। খুব সম্ভবত আমি যদি ভুল না করি 34 বলে বা 38 বলে তিনি 41 রান করেন চতুর্থ টি-20তে, এবং তাকে নিয়ে যত রকম দ্বিধা যে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করা হবে, সৌম্যকে রাখা হবে কিনা, তিনি ম্যাচ খেলার মতো কী অবস্থায় আছেন, ছন্দ কেমন, সব রকম প্রশ্নের উত্তর সৌম্য সেই ইনিংসে দিয়ে দিয়েছেন। যদিও পঞ্চম ম্যাচে তিনি মাত্র 7 রান করেছেন, তবে বিশ্বকাপের টিকিটটা হয়তো তার কনফার্ম হয়ে গেছে। এবং সৌম্যর ওই ইনিংসটা এক একটা শট যেমন সকলের চোখে লেগে আছে, চোখে লেগে থাকার মতো, বিসিবির সভাপতিও সেই বিষয়গুলোই উল্লেখ করেছেন। সিরিজের শেষ 2 ম্যাচে সৌম্য 48 রান করেছেন, এবং এই 48 রানের মাধ্যমে 2 ম্যাচে সৌম্য নজর কেড়েছেন বলাই যায়। এবার নাজমুল হোসেন শান্তর কথায় আসা যাক। তিনি বাংলাদেশের ক্যাপ্টেন, 3 ফরম্যাটের ক্যাপ্টেন, তবে কিছুটা সমালোচনা কিংবা ট্রোলিংয়ের জায়গা ছিল তাকে নিয়ে। বিশ্বকাপে যে কয়টা দেশ খেলতে যাচ্ছে সবগুলো দেশের যত ক্যাপ্টেন রয়েছেন তাদের মধ্যে নাজমুল হোসেন শান্তর টি-20 স্ট্রাইক রেট সবার নিচের দিকে, এবং তার স্ট্রাইক রেট প্রিসাইজলি 111, যেটা টি-20-র সাথে অনেকটা বেমানান ধরা হয় অন্তত মডার্ন ডে ক্রিকেটে। এবং সিরিজের প্রথম 4 ম্যাচেও শান্ত সেভাবে দায়িত্ব নিতে পারছিলেন না, শান্ত খুব একটা ভালো করেননি। তবে শেষ ম্যাচে এসে, আজকের ম্যাচটাতে এসে, যেখানে তার দায়িত্ব নেওয়া দরকার ছিল, মাহমুদুল্লাহ রিয়াদের সাথে দায়িত্ব নিয়েছেন, পার্টনারশিপ গড়েছেন, 36 রান করেছেন 28 বলে, এবং এখান থেকে হয়তো তার একটা মেন্টাল বুস্ট পাওয়ার শুরু হতে পারে। যদি হয় তাহলে খুবই ভালো হবে, কারণ বাংলাদেশকে তিনি নেতৃত্ব দেবেন বিশ্বকাপে তার ক্যাপ্টেন্সির সাথে তার ব্যাটিং দুটোই অতীব জরুরি। এবং যদি শান্তর রিসেন্ট টি-20 ফর্মের কথা বলি, আসলে গত 17 ইনিংসে নাজমুল হোসেন শান্তর মাত্র একটা 50 রয়েছে, এবং সেটা গত শ্রীলঙ্কা সিরিজে। তার আগে সব মিলে শান্তর 50 ছিল 2023 সালের মার্চ মাসে বা ইংল্যান্ডের বিপক্ষে। তার আগে টি-20 বিশ্বকাপে শান্ত ভালো রান করেছিলেন, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন আমার যদি ভুল না হয়ে থাকে। সেখানে 50-70 রানের ইনিংস ছিল বেশ কয়েকটা। এরপরে টি-20 সিরিজ ইংল্যান্ডের সাথে মার্চ মাসে হোম সিরিজ ছিল, সেখানেও শান্ত টানা প্রথমবার 50-র পরের 2 ম্যাচে টানা 40+ করে বাংলাদেশকে জেতান, ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করান। তবে তারপরে বাংলাদেশ যত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, আয়ারল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং সবশেষ জিম্বাবুয়ে, সব মিলে 17 ইনিংস 18টা ম্যাচ, শান্তর 50 মাত্র একটা। আর আজকের 36 রানের ইনিংসের মাধ্যমে তিনি এই সিরিজে যে হাইয়েস্ট রান স্কোরারদের যে তালিকা সেটা আমি চেক করছিলাম, সেখানে শান্তর স্ট্রাইক রেটটা আরও একবার কনসার্নিং, 103.something, যেটা আসলে যেটা যেমনটা বললাম যে কনসার্ন রেইজ করার মতোই। তবে বিশ্বকাপে আমেরিকা বা আমেরিকা বা ওয়েস্ট ইন্ডিজে শান্ত অন্তত 103 কিংবা 111 স্ট্রাইক রেটের থেকে বেশি ইফেক্টিভ ইনিংস খেলবেন, বাংলাদেশকে ভালো যেহেতু টপ অর্ডারে খেলেন, ভালো সূচনা কিংবা মিডল ওভারে ভালোভাবে টেনে নিয়ে যাবেন, সেই প্রত্যাশাই থাকে ভক্তদের। আর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এটা বলেছেন যে শান্ত, সৌম্য, লিটন তারা প্রত্যেকেই ভালো ব্যাটার, তারা যদি প্রত্যাশা মতো খেলতে পারেন, তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেন, তাহলে ভালো কিছুই হবে বাংলাদেশের। এবং তার কাছে ফিরতি প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের টি-20 বিশ্বকাপে দলটার কাছ থেকে, টাইগারদের কাছ থেকে তিনি কি প্রত্যাশা করছেন। বিনা বাক্যে নাজমুল হাসান পাপন সেখানে স্বীকার করেছেন, এভাবে বলেছেন যে বাংলাদেশ আসলে ওরকম ভালো দল নয় টি-20-র বিচারে, যে কোনো দলের বিচারে। উদাহরণ হিসেবে তিনি টেনেছেন কদিন আগে আয়ারল্যান্ড পাকিস্তানকে হারিয়ে দিয়েছে টি-20-তেই। তো এখানে ছোট বড় দল বলতে কিছু নেই, যে কোনো দিন যে কেউ হারিয়ে দিতে পারে। এই বিষয়টা মাথায় রেখেই নাজমুল হাসান পাপন বলেছেন যদি টেস্ট হতো তাহলে এই ফরম্যাটের ক্ষেত্রে আমি বলে দিতে পারতাম যে এই দল জিতবে বা এই দল হারবে, কিন্তু যেহেতু টি-20 তাই বাংলাদেশকে নিয়ে খুব বেশি উচ্চাভিলাষ আমি করতে চাইছি না। নির্দিষ্ট দিনে যদি ভালো খেলে, যারাই ভালো খেলবে তারাই জিতবে। তবে
আপনি আমি দেশের সকল মানুষ এটাই চাইবে যেন বাংলাদেশ সব ম্যাচ জিতুক, তবে সেটা কতখানি সম্ভব হবে সেটা নির্ভর করবে এই সৌম্য শান্ত লিটনদের ওপরে। আর সবশেষে আসলে যেমনটা বলছিলাম যে বোর্ড সভাপতির প্রত্যাশার কথা, বাংলাদেশ দলকে নিয়ে আসার কথা। এবার সবশেষ যেই বিষয়টা নিয়ে টপিকটা নিয়ে আলোচনা করব যে সভাপতি নিজে বলেছেন সৌম্য শান্ত লিটন তানজিদ তামিম এরা প্রত্যেকেই টি-20 বিশ্বকাপের স্কোয়াডে থাকছেন, তবে এই চারজনের মধ্য থেকে যে কোনো একজনকে ম্যাচ বা কন্ডিশন সিচুয়েশন ভিত্তিতে একাদশের বাইরে বসতে হবে, আর যে কোনো তিনজন খেলবেন। এবার কোন তিনজন খেলবেন? শেষ 2 টি-20তে আমরা যে ফরমেশনটা দেখেছি, তানজিদ তামিম, সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত, এই তিনজনের টপ অর্ডার হবে, নাকি লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত এই তিনজনের টপ অর্ডার হবে? হয়তো তানজিদ তামিমকে বসতে হতে পারে, কিংবা ওদিকে লিটন বা সৌম্যকেও বসতে হতে পারে। শান্তর বসার চান্স 0% বলা যায়, যেহেতু তিনি ক্যাপ্টেন। তো মূল জায়গাটা বেঞ্চে বসার খেলাটা হবে এই সৌম্য, লিটন এবং তানজিদ তামিমের মধ্যেই। যদিও তানজিদ তামিম সুযোগ পেয়ে ভালো করছেন, এই সিরিজেই অভিষেক টি-20তে 50 করেছেন, পরবর্তীতে গত টি-20তে আরও একটা 50 করেছেন, সৌম্যর সাথে 17 রানের পার্টনারশিপ করেছেন। যেহেতু এইরকম একটা ছন্দ নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ যাচ্ছে, ইউএসের সাথে আরও 3টা টি-20 ম্যাচ বাংলাদেশ খেলবে, সেখানেও হয়তো তানজিদ তামিম বা লিটন সৌম্যদেরকে শাফল করে করে খেলানো হবে। যাকে সঠিক মনে হবে টিম ম্যানেজমেন্টের সর্বশেষ খেলার পরে, এরপরে ভারতের সাথে বাংলাদেশ একটা টি-20 ম্যাচ খেলবে প্রস্তুতির, টি-20 বিশ্বকাপের আগে। তো সব মিলে যে ভালো ছন্দে থাকবেন, টিম ম্যানেজমেন্ট যাকে ভালো মনে করবে তিনিই হয়তো খেলবেন, তবে নিশ্চিতভাবেই একজনকে বসতে হচ্ছে। আর এই সিরিজটা বাংলাদেশের শেষ হয়ে গেল, জিম্বাবুয়ে সিরিজ। বাংলাদেশের গন্তব্য এবার দুঃখিত ইউএসএ, যুক্তরাষ্ট্র। সেখানে বাংলাদেশ খেলবে, তারা বাংলাদেশ দেশ থেকে যাত্রা করবে। সেই সকল আপডেট, এছাড়া বাংলাদেশের খেলার সকল আপডেট সব কিছুই ক্রিক ফ্রেঞ্জিতে, লেটেস্ট আপডেটগুলো আপনাদেরকে জানাবো। সব কিছুর জন্যই চোখ রাখুন ক্রিক ফ্রেঞ্জিতে।